হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তুমি অলরেডি জানো যে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় তিনটি ঘটনা ঘটে। প্রথম থেকে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় কিছু আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, যা হলো আলোর প্রতিফলন। এই সম্পর্কে গত চ্যাপ্টারে ডিসকাস করেছি। আবার আলো যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যায় তখন তাকে আলোর প্রতিসরণ বলে। এই চ্যাপ্টারে এটি নিয়ে ডিসকাস করব। এছাড়া কিছুটা আলো শোষিত হয়, যা আপাতত আলোচনায় আসবে না। এই চ্যাপ্টারের প্রথম লেসনে আমরা প্রতিসরণ নিয়ে ডিটেইলসে আলোচনা করব। এই জন্য প্রথমে যা জানতে হবে তা হলো প্রতিসরণাঙ্ক। তুমি জানো শূন্য স্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং আলো যখন কোনো মাধ্যমের ভেতর দিয়ে যায় তখন এই বেগটি কমে যায়, আর যত গুণ কমে যায় সেটাই ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। একে n দিয়ে লেখা হয়। পানিতে আলোর বেগ 2.26 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাই পানির প্রতিসরণাঙ্ক হবে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই পানিতে আলোর বেগ। মান বসিয়ে n এর মান পাই 1.33। তার মানে পানিতে আলোর বেগ শূন্য স্থানে আলোর বেগ থেকে 1.33 গুণ কম, আর এই মানটি পানির প্রতিসরণাঙ্ক। এভাবে কোনো মাধ্যমে আলোর বেগ জানা থাকলে সে মাধ্যমের প্রতিসরণাঙ্ক এই ফর্মুলার সাহায্যে বের করা যায়। আবার এই একই সূত্র ইউজ করে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক জানা থাকলে সেই মাধ্যমে আলো কত বেগে চলবে তাও বের করা যাবে। যেমন এরকম একটা ফাইবার অপটিক কেবলের গ্লাস ফাইবারের প্রতিসরণাঙ্ক 1.5 হলে এই ফাইবারের ভিতর দিয়ে আলো প্রতি সেকেন্ডে 2 × 10⁸ মিটার যাবে। একটা ব্যাপার কি খেয়াল করেছো? যেহেতু প্রতিসরণাঙ্ক দুটি বেগের অনুপাত থেকে পাচ্ছি, তাই এটি শুধুই একটি সংখ্যা এবং এর কোনো একক নেই। আবার আলোর বেগ সর্বোচ্চ হয় শূন্য মাধ্যমে, তাই n এর মান সবসময় 1 থেকে বেশি হবে। এই টেবিলে কিছু পদার্থের প্রতিসরণাঙ্ক দেখতে পাচ্ছ। শূন্য মাধ্যমে স্বাভাবিকভাবেই n এর মান হবে 1। আবার বাতাসের প্রতিসরণাঙ্ক 1 এর এত কাছাকাছি বলে একে 1 ধরেই হিসাব করতে পারি। আবার টেবিল থেকে ডাটা নিয়ে ওই একই সূত্রের সাহায্যে আলোর বেগ বের করতে পারবে। এছাড়াও কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলতে হলে সেটি কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে মাপা হয়েছে সেটি বলে দিতে হয়, কারণ আলোর প্রতিসরণাঙ্ক এর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তোমার কি মনে আছে প্রতিফলনের বেলায় আমরা আলোক রশ্মি যে বিন্দুতে এসে পড়ে সেই বিন্দুতে একটি লম্ব ইমাজিন করেছিলাম? প্রতিসরণের বেলায়ও একই কাজ করতে হবে। রশ্মি আর অবিলম্ব নিয়ে এই সমতলটি চিন্তা করি। লম্বের সাথে আপতিত রশ্মিটির কোণকে বলবো আপতন কোণ, দ্বিতীয় মাধ্যমে লম্বের সাথে প্রতিসরিত রশ্মির কোণকে বলবো প্রতিসরণ কোণ। চলো এবার প্রতিসরণের সূত্র দুটি জেনে নিই। প্রথম সূত্র মতে আপতিত রশ্মি এবং লম্ব নিয়ে আমরা যে সমতলটি কল্পনা করে নিয়েছি, প্রতিসরিত রশ্মিও সে একই সমতলে থাকবে। দ্বিতীয় সূত্রটি হলো প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক n1, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক n2, আপতন কোণ θ1 এবং প্রতিসরণ কোণ θ2 হলে n1 sin θ1 হবে n2 sin θ2। কিন্তু যদি প্রথম মাধ্যমটি শূন্য মাধ্যম বা বাতাস হয় তাহলে n1 1 ধরে লিখতে পারি n2 sin θ1 sin θ2। যেহেতু n2 এর মান 1 থেকে বেশি, তাই θ2 এর মান θ1 এর থেকে কম হবে। আর এর জন্য প্রতিসরণের পর আলোক রশ্মিটি লম্বের দিকে বেঁকে যাবে। অর্থাৎ প্রতিসরণের সময় আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় যার প্রতিসরণাঙ্ক বেশি তাকে ঘন মাধ্যম বলবো, আর অন্যটাকে বলবো হালকা মাধ্যম। আলো হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় প্রতিসরিত রশ্মি লম্বের দিকে বেঁকে যায়। আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় সেটি লম্ব থেকে দূরে সরে যায়। এই লেসনে তো এখন পর্যন্ত শুধু প্রতিসরিত রশ্মি নিয়ে ডিসকাস করলাম, কিন্তু ভুলে গেলে চলবে না সবসময় কিছুটা আলো প্রতিফলিত হয়। দুটো মাধ্যমের মাঝে কতখানি প্রতিফলিত হবে এবং কতখানি প্রতিসরিত হবে সেটা আপতন কোণের উপর ডিপেন্ড করে। আপতন কোণ বাড়তে থাকলে সবসময় প্রতিফলন বাড়তে থাকে। চলো এবার প্রতিসরণের কিছু রিয়েল এক্সাম্পলস দেখে আসি। কাপের মাঝে একটা কয়েন রেখে সেটাকে সামনে এমন ভাবে রাখো যেন সেটি দেখা না যায়।
ভাবো তো, মাথা না নাড়িয়ে কয়েনটি কিভাবে দেখা সম্ভব? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কাপে কিছুটা পানি ঢাললেই কয়েনটি দেখতে পাবে। প্রতিসরণের কারণে কয়েনটি থেকে আলো বাঁকা হয়ে এসে তোমার চোখে পড়বে। শুধু তাই না, তোমার কাছে মনে হবে কয়েনটি একটু উপরে উঠে এসেছে। আবার গ্লাসের ভেতর পানির মধ্যে পেন্সিল রাখলে সেটাকেও প্রতিসরণের কারণে এমন দেখি। তাই স্বচ্ছ জলাশয়ে মাছ ধরতে গেলে মাছ যে জায়গায় থাকে তুমি কিন্তু এক্সাক্ট সেই জায়গায় দেখো না। আবার এরকম কিছু দেখে ভয় পাওয়ার কিছু নেই, এই সবকিছুই হচ্ছে প্রতিসরণের কারণে। তাহলে আজ এই পর্যন্তই। আজ আমরা আলোর প্রতিসরণের ব্যাপারে অনেক কিছুই জানলাম। আগামী পর্বে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ব্যাপারে জানবে। ভালো থেকো সেই পর্যন্ত। গত পর্বে আমরা ডিসকাস করেছি আলোর প্রতিসরণ ও প্রতিসরণাঙ্ক নিয়ে। আর এই পর্বে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, ক্রান্তিকোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে আলোচনা করব। তুমি অলরেডি জানো কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক সবসময় একের থেকে বেশি হয়, কারণ প্রতিসরণাঙ্ক যেহেতু শূন্য মাধ্যমের সাথে সেই মাধ্যমের আলোর বেগের তুলনা, সেহেতু এটা সবসময় একের থেকে বেশি হবে। কিন্তু শূন্য বা বাতাস বাদে অন্য যে কোনো মাধ্যমের তুলনায় কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক প্রকাশ করলে সেটা এক থেকে কমও হতে পারে। এক থেকে কম হবে না বেশি হবে তার ডিপেন্ড করে কোনটির সাথে কোনটির তুলনা করা হয়েছে তার উপর। যেমন পানিকে প্রথম মাধ্যম ও কাঁচকে দ্বিতীয় মাধ্যম ধরে এই সূত্র ইউজ করে পানির তুলনায় বা সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক কত তা বের করতে পারবে। দেখতেই পাচ্ছ ভ্যালুটা একের থেকে বেশি হবে। আবার কাঁচের তুলনায় পানির প্রতিসরণাঙ্ক পাবে n1/n2 থেকে, যেটি আবার এক থেকে কম। সহজ কথায় যে মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্ক বের করতে চাচ্ছ তার প্রতিসরণাঙ্কের মান দিয়ে অপর মাধ্যমের প্রতিসরণাঙ্ক ভাগ দিতে হবে। আপেক্ষিক প্রতিসরণাঙ্কের আরো কিছু মান দেখে নিই চলো। আগের চ্যাপ্টারে দেখেছো প্রতিফলনের জন্য আমরা আয়না ইউজ করি। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যখন খুব নিখুঁত এবং কমপ্লিট প্রতিফলন প্রয়োজন হয় তখন আয়না ব্যবহার না করে পুরোপুরি স্বচ্ছ মাধ্যম ব্যবহার করলেও এক ধরনের প্রতিফলন করানো সম্ভব। আর এই প্রতিফলনের নাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এখন এটির ব্যাপারেই জানবো। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখার জন্য প্রতিসরণের নিয়ম ব্যবহার করে আলোক রশ্মিটি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে পাঠাতে হয়। তুমি অলরেডি প্রতিসরণের সূত্রটির ব্যাপারে জানো। ভাবো তো, যদি n1 থেকে n2 বড় হয় তাহলে θ2 থেকে θ1 বড় হবে না ছোট হবে? হ্যাঁ, ঠিকই ধরেছো, বড়ই হবে। সাপোজ তুমি ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি হালকা মাধ্যমের দিকে পাঠাচ্ছ। প্রতিসরণ ও প্রতিফলনের রুলস ফলো করে কিছু আলো প্রতিফলিত হবে এবং কিছু আলো প্রতিসরিত হবে। প্রতিসরিত আলোক রশ্মির দিকে লক্ষ্য করো। যেহেতু θ2 থেকে θ1 বড় হবে, তাই θ2 এর ভ্যালু 90 ডিগ্রিজের কম থাকতেই θ1 90 ডিগ্রিজ হয়ে যাবে এবং এরপর থেকে আলো প্রতিসরিত হবার আর কোনো ওয়ে নেই। তার মানে যখন θ1 = 90 ডিগ্রিজ হবে, তারপর থেকে পুরো আলোই প্রতিফলিত হবে। θ2 এর যে মানের জন্য θ1 এক সমকোণ হয় বা আলোক রশ্মিটি দুই মাধ্যমের মাঝখান দিয়ে সোজা এভাবে চলে যায়, সেই কোণকে ক্রান্তিকোণ বা সংকট কোণ বলে। ইংরেজিতে একে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলে, তাই একে θc সাইন দিয়ে প্রকাশ করা হয়। চলো মাধ্যম দুটির প্রতিসরণাঙ্ক জানা থাকলে তা থেকে কিভাবে সংকট কোণ বা θc এর মান পেতে পারি তা শিখে নিই। প্রতিসরণের সূত্রে θ1 এর জায়গায় 90 ডিগ্রিজ আর θ2 কে θc দিয়ে রিপ্লেস করে একটু রিঅ্যারেঞ্জ করলে θc এর মান পেয়ে যাবে। ঘন মাধ্যমটিকে কাঁচ আর হালকা মাধ্যমটিকে বাতাস চিন্তা করলে এই সূত্রের মান বসিয়ে θc এর মান পাবে 41.3 ডিগ্রিজ। অর্থাৎ কাঁচ থেকে বাতাসে কোনো আলোক রশ্মির আপতন কোণ এর থেকে বেশি হলে রশ্মিটি স্বচ্ছ কাঁচ থেকে বের না হয়ে পুরোপুরি প্রতিফলিত হবে। এরকম এক খণ্ড কাঁচ ইউজ করে তুমি নিজে এক্সপেরিমেন্টটি করে দেখতে পারো। তাই বলা যায়, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলো ক্রান্তিকোণের চেয়ে বেশি কোণে আপতিত হলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে।
বুঝতেই পারছো সবচেয়ে পরিপূর্ণ প্রতিফলন হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে, কারণ তখন কোনো আলোই প্রতিসরিত হয় না। প্রিজম দিয়েও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিজের চোখে দেখতে পারো। যেমন এই ক্ষেত্রে কাঁচ ও বাতাস বিভেদ তলে আলোর আপতন কোণ 45 ডিগ্রি, যা কাঁচ ও বাতাসের ক্রান্তি কোণ 41.3 ডিগ্রি থেকে বেশি। তাই এখানে অবশ্যই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এবার ভাবো তো, এই একই এক্সপেরিমেন্ট পানিতে ডুবে যদি করতে চাও তাহলে কি একই রেজাল্ট পাবে? কি হবে জানতে চাইলে কাঁচ থেকে পানিতে প্রতিসরণের বেলায় ক্রান্তি কোণের মান কত তা আগে জানতে হবে। কাঁচ ও পানির প্রতিসরণাঙ্কের মান বসিয়ে এই ক্ষেত্রে থিটা সি পাই 61.6 ডিগ্রি। আপতন কোণ যেহেতু 45 ডিগ্রি, যা ক্রান্তি কোণ থেকে কম, তাই এক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। তবে প্রতিসরণের সূত্র ব্যবহার করে প্রতিসরণ কোণের মান বের করতে পারবে, সেটা নিজে নিজেই করে ফেলো। চলো আরেকটি গাণিতিক সমস্যা দেখে আসি। 1.45 প্রতিসরণাঙ্কের একটি মাধ্যমের ভেতর থেকে আলো 75 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে। মাধ্যমটির অন্য পাশে বাতাস থাকলে আলোটি কত ডিগ্রি কোণে বের হয়ে আসবে? প্রতিসরণের সূত্রে n1 n2 θ1 এর মান বসিয়ে এক্ষেত্রে sin θ2 এর মান পাই 1.40। কিন্তু তুমি তো জানো sin θ এর মান কখনো 1 এর থেকে বেশি হতে পারে না। তাই sin θ2 এর মান 1 থেকে বড় হওয়াতে θ2 আনডিফাইন্ড হয়ে যাবে। কারণ হলো এক্ষেত্রে আলো প্রতিসরিত না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তাই যখনই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোর প্রতিসরণ কনসিডার করো, তখন প্রথমেই ক্রান্তি কোণটি বের করে নেবে। কেননা এর থেকে কম কোণে আলো আপতিত হলে শুধুমাত্র প্রতিসরণ হওয়া সম্ভব। এই ক্ষেত্রে ক্রান্তি কোণ থিটা সি এর মান আসবে 43.6 ডিগ্রি। তাই 75 ডিগ্রিতে আলো আপতিত হলে সেটি প্রতিসরিত না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। আজ তাহলে এই পর্যন্তই। আজ আমরা শিখলাম আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, ক্রান্তি কোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে। আগামী লেসনে প্রকৃতিতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোথায় কোথায় দেখি তা জানবো। দেখা হবে সেই পর্বে। পর্বে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জেনেছো। আজকের পর্বে প্রকৃতিতে এটা কোথায় দেখা যায় ও প্রতিসরণের কিছু ব্যবহার সম্পর্কে জানব। শুরুতেই চলো প্রিজম সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। সাধারণত কাঁচ অথবা কাচের মতো স্বচ্ছ মাধ্যম দিয়ে প্রিজম বানানো হয়। স্বচ্ছ মাধ্যমের পৃষ্ঠ দুটি সমান্তরাল না হলে তাকে প্রিজম বলা হয়। আর 3টি কোণ আছে এরকম প্রিজমই আমরা বেশি ব্যবহার করি। একটি প্রিজমের এক পৃষ্ঠে আলো পড়লে সেটি প্রতিসরিত হয়। যেহেতু আলো বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করে, তাই এটি অভিলম্বের দিকে বেঁকে আসে। আলোক রশ্মি বের হবার সময় আবার কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে বের হয়, তাই অভিলম্ব থেকে দূরে সরে যায়। অর্থাৎ প্রিজমে আলোক রশ্মির দিক পরিবর্তন হয়। আর এই দিক পরিবর্তন নির্ভর করে প্রিজমের উপাদান অর্থাৎ কাচের প্রতিসরণাঙ্কের উপর। তুমি আগেই জেনেছো যে প্রতিসরণাঙ্ক আলোর তরঙ্গদৈর্ঘ্য বা রঙের উপর নির্ভর করে। তাই ভিন্ন ভিন্ন রঙের আলোক রশ্মি প্রিজমের ভেতর দিয়ে যাওয়ার সময় ভিন্ন ভিন্ন কোণে বেঁকে যায়। 1666 সালে বিজ্ঞানী নিউটন প্রিজম নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পান সূর্যের সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় 7 রঙের আলোতে ভাগ হয়ে যায়। আলোর এই বিভিন্ন রঙে ভাগ হয়ে যাওয়াকে বিচ্ছুরণ বলে। নিউটন দুটি প্রিজম নিয়ে দেখেন যে 7টি ভিন্ন রঙের আলো আবার একসাথে হয়ে সাদা আলোই তৈরি করছে। এ থেকে তিনি বুঝতে পারেন সূর্যের সাদা আলোর ভেতরে 7টি আলাদা রঙের আলো আছে। এবার এই ধারণাকে কাজে লাগিয়ে আমরা রংধনু কিভাবে তৈরি হয় তার ব্যাখ্যা দিব। বৃষ্টি হওয়ার পর পর যদি আকাশে ঝকঝকে রোদ ওঠে, তাহলে সূর্যের বিপরীত তাকালে আমরা অনেক সময় রংধনু দেখতে পাই। এই রংধনু আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটি বাস্তব উদাহরণ। বৃষ্টি হওয়ার পরপর বাতাসে অনেক পানির কণা থাকে, আর সূর্যের আলো যখন এই পানির কণার প্রথম পৃষ্ঠে পড়ে, তখন এই পানির কণাগুলো অনেকটা প্রিজমের মতো কাজ করে। ফলে সূর্যের সাদা আলো 7 রঙে ভাগ হয়। এবার ভাবতো, এই বিভাজিত আলোগুলো যখন পানির কণার পিছনের পৃষ্ঠে এসে পড়বে তখন কি হবে? তুমি হয়তো ভাবছো এই তল থেকে আলোগুলো প্রিজমের মতো আবারও বিচ্ছুরিত হবে, কিন্তু তা হয় না। এই তলে আলোগুলো ক্রান্তি কোণের চেয়ে বেশি কোণে এসে পড়ে, তাই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এই আলোগুলো পানির সামনের পৃষ্ঠ থেকে প্রতিসরিত হয়ে ফাইনালি আমাদের চোখে এসে পড়লে আমরা রংধনু দেখতে পাই।
রংধনুতে একদম উপরের দিকে থাকে লাল রং আর একদম নিচের দিকে থাকে বেগুনি রং। তোমরা কি জানো বৃষ্টি ছাড়াও রংধনু সৃষ্টি সম্ভব? ফোয়ারা বা ঝর্ণার আশেপাশে যেখানে বায়ুতে পানির কণা বেশি থাকে সেখানে একইভাবে রংধনু তৈরি হতে পারে। এবার জানবো মরীচিকা বা মিরাজ সম্পর্কে। মরুভূমিতে মরীচিকা খুবই পরিচিত দৃশ্য। তোমরা জানো মরুভূমিতে সূর্যের তাপ অনেক বেশি থাকে। এ কারণে বায়ু খুব গরম থাকে, ফলে বালুর কাছাকাছি থাকা গরম বাতাস হালকা হয়ে যায়, আর এই হালকা বাতাস উপরে উঠে যায় এবং ধীরে ধীরে কিছুটা ঠান্ডা হতে থাকে। কিন্তু গরম বালুর কারণে বালুর কাছাকাছি বাতাস উপরের বাতাস থেকেও বেশি গরম এবং হালকা হয়। তাই উপরের দিকের বাতাসের ঘনত্ব বেশি থাকে আর নিচের দিকের বাতাসের ঘনত্ব কম থাকে। এই জন্য বায়ুকে এরকম কিছু লেয়ার হিসেবে কল্পনা করতে পারি, যেখানে উপরের লেয়ারের বাতাসের ঘনত্ব বেশি বলে প্রতিসরণাঙ্ক বেশি, আর নিচের লেয়ারের বাতাসের ঘনত্ব কম বলে প্রতিসরণাঙ্কও কম। আলো প্রতিটি স্তরে প্রতিসরিত হবার সময় ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার কারণে প্রতিসরণ কোণ বেড়ে যাবে এবং একেবারে নিচের স্তরে এসে আলো ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তারপর পরের স্তরগুলোতে আবার প্রতিসরিত হয়ে ফাইনালি আলো চোখে এসে পড়লে মনে হবে আকাশের প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। তাই তখন তুমি ভাববে সামনে নিশ্চয়ই পানির কোনো সোর্স আছে, কিন্তু কাছে গেলে দেখবে আসলে কোনো পানি নেই, সবই ইলিউশন। আমাদের দেশে তো মরুভূমি নেই, তাই বলে কি কখনো মরীচিকা দেখতে পাবো না? গরমের দিনে উত্তপ্ত রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় অনেক সময় দূরে কালচে ভেজা রাস্তা দেখতে পাও। সেখানে পৌঁছানোর পর দেখবে রাস্তাটি একদম শুকনো। এটাও মরীচিকার কারণে হয়ে থাকে। তুমি হয়তো জানো সাবমেরিনে পেরিস্কোপ থাকে এবং সেই পেরিস্কোপ দিয়ে পানির নিচ থেকে পানির ওপরের দৃশ্য দেখা সম্ভব। সাধারণ আয়না দিয়ে যে ধরনের পেরিস্কোপ তৈরি করা যায় তার থেকে অনেক বেশি কার্যকর পেরিস্কোপ তৈরি করা যায় প্রিজমে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দিয়ে। এছাড়াও বাইনাকুলারের দৈর্ঘ্য কমানোর জন্য এর ভেতরে প্রিজম দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করা হয়ে থাকে। পাশাপাশি আলোর প্রতিসরণ ব্যবহার করে লেন্স তৈরি করা হয়। এই লেন্স দিয়ে চশমা থেকে শুরু করে টেলিস্কোপ বা মাইক্রোস্কোপের মতো সূক্ষ্ম অপটিক্যাল যন্ত্রপাতি তৈরি করা হয়। ভিডিও প্রজেক্টর বা ক্যামেরাতেও লেন্স ব্যবহার করা হয়। মডার্ন ওয়ার্ল্ডে কমিউনিকেশন সেক্টরে বৈদ্যুতিক তারের জায়গা দিন দিন খুব সরু কাচের ফাইবার নিয়ে নিচ্ছে। আগে যেখানে বৈদ্যুতিক সিগন্যাল দিয়ে তথ্য পাঠানো হতো, এখন সেখানে আলোর সিগন্যাল দিয়ে তথ্য পাঠানো হয়। মুক্ত অবস্থায় আলো সরল রেখায় যায়, কিন্তু ফাইবারে আলো আটকা পড়ে যায় বলে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে যে কোনো দিকে নেওয়া সম্ভব। অপটিক্যাল ফাইবার খুবই সরু কাচের তন্তু বা ফাইবার। এর ভেতরের অংশকে বলে কোর আর বাইরের অংশকে বলে ক্ল্যাড। দুটি কাচ দিয়ে তৈরি হলেও ভেতরের অংশের প্রতিসরণাঙ্ক বাইরের অংশ থেকে বেশি হয়। এ কারণে আলোকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোরের মাঝে আটকে রেখে অনেক দূরে নিয়ে যাওয়া যায়। অপটিক্যাল ফাইবার দিয়ে আলো শত শত কিলোমিটার নিয়ে যাওয়া যায়, কারণ এই কাচের ফাইবারে আলোর শোষণ হয় খুবই কম। দৃশ্যমান আলোতে শোষণ বেশি হয় বলে ফাইবারের লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড বা অবলাল রশ্মি ব্যবহার করা হয়। এছাড়াও মেডিকেল সায়েন্সে এন্ডোস্কোপিতেও অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। এই ব্যাপারে ডিটেলসে জানবে লাস্ট চ্যাপ্টারে। গত পর্বে প্রতিসরণের বাস্তব ব্যবহারের আর আজকের পর্বে ডিটেলসে ডিসকাস করব এই লেন্স নিয়ে। জানবো লেন্স কত টাইপের হয় ও এতে কিভাবে ইমেজ বা বিম্ব ফর্ম হয়। আমরা গলীয় আয়না পড়ার সময় দেখেছি এতে সমান্তরাল আলো পড়লে কখনো এক বিন্দুতে এসে মিলে বা অভিসারী হয়, আবার এই আয়নাতে যে বিম্ব তৈরি হয় তা কখনো সত্যিকারের বাস্তব প্রতিবিম্ব হয়, আবার কখনো অবাস্তব হয়, কখনো ছোট হয়, কখনো বড় হয়। গলীয় আয়নার মতো লেন্স দিয়েও নানা ধরনের প্রতিবিম্ব তৈরি করা যায়।
ডেইলি লাইফে বিভিন্ন ইনস্ট্রুমেন্টসে আমরা লেন্স ইউজ করি। আচ্ছা, চিন্তা করে দেখো তো, লেন্সের কাছের বা দূরের জিনিস খালি চোখে ঠিকভাবে দেখতে না পেলে আমরা যে চশমা ব্যবহার করে থাকি তার কাঁচগুলো আসলে এক ধরনের লেন্স। সব চশমার লেন্স কিন্তু এক রকমের হয় না। তুমি অবশ্যই নোটিস করেছো, অনেকের চশমার লেন্স দিয়ে কোনো জিনিসকে বড় দেখায়, আবার অনেকের চশমায় ওই একই জিনিস ছোট দেখায়। অর্থাৎ লেন্স মেইনলি দুটো টাইপের হয়। যে টাইপের লেন্স দিয়ে ছোট জিনিসকে বড় দেখা পসিবল সেগুলোকে উত্তল লেন্স বলে। উত্তল লেন্সগুলোর মাঝখানের অংশ দুপাশ থেকে একটু মোটা হয়। আবার যে লেন্সে বড় জিনিসকে ছোট দেখায় সেই লেন্সগুলোকে অবতল লেন্স বলে। এই লেন্সগুলোর মাঝখানের অংশ দুপাশের তুলনায় চিকন হয়। লেন্সের প্রস্থচ্ছেদের দিকে তাকালেই আমরা বুঝতে পারি উত্তল কিংবা অবতল যে কোনো লেন্সই দুটি গোলকের অংশ। এই দুটি গোলকের ব্যাসার্ধ সমানও হতে পারে, ভিন্নও হতে পারে। এই গোলকের কেন্দ্রই হবে লেন্সের বক্রতার কেন্দ্র। তাহলে এই লেন্স দুটির জন্য C1 এবং C2 হবে বক্রতার কেন্দ্র। ডেইলি লাইফে অনেক রকমের লেন্স ব্যবহার করলেও এই চ্যাপ্টারে শুধু দুপাশী উত্তল বা দুপাশী অবতল এরকম লেন্স নিয়ে ডিসকাস করব। এই লেন্সগুলোর পুরুত্ব আবার বেশি কম হতে পারে। পাতলা লেন্স এবং পুরু লেন্সের পার্থক্য নাম থেকে বোঝা গেলেও চলো পার্থক্যটুকু আরেকটু ক্লিয়ার করে নিই। লেন্সের দিকে ভালো করে খেয়াল করলে দেখবে যদিও লেন্সের পৃষ্ঠটা বাঁকানো, কিন্তু ঠিক মাঝামাঝি জায়গায় দুটি পৃষ্ঠ প্রায় সমান্তরাল। তুমি অলরেডি জানো, সমান্তরাল পৃষ্ঠ দিয়ে আলো যাওয়ার সময় প্রতিসরণের কারণে আলোক রশ্মিটি মূল দিক থেকে খানিকটা সরে যায়। সমান্তরাল পৃষ্ঠ দুটি যত পুরু হবে আলোক রশ্মিটি মূল রশ্মির দিক থেকে তত বেশি সরে যাবে। আবার যদি পৃষ্ঠ দুটি খুব কাছাকাছি হয় তাহলে আলোক রশ্মিটা মূল দিক থেকে খুব একটা বেশি সরে না। এই কারণে পুরু লেন্সের মাঝখান দিয়ে যাওয়া আলোক রশ্মি সমান্তরালভাবে বের হলেও একটু সরে যায়, কিন্তু পাতলা লেন্সের সেন্টার দিয়ে যাওয়া আলোক রশ্মির দিক খুবই সামান্য পরিবর্তন হয়, যেটা কনসিডার না করলেও চলে। এই লেন্সের মাঝখানের এই ও বিন্দুকে বলে লেন্সের আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। এই চ্যাপ্টারে যে লেন্সগুলোতে আমরা ইমেজ ফর্ম করা শিখব সেগুলো সবই কিন্তু পাতলা লেন্স। গলীয় আয়না পড়ার সময় প্রথমে উত্তল আয়না নিয়ে ডিসকাস করেছিলাম, কিন্তু লেন্সের বেলায় প্রথমে অবতল লেন্স নিয়ে আলোচনা করব। কারণ উত্তল আয়নায় যে ধরনের প্রতিবিম্ব তৈরি হয় অবতল লেন্সেও সেই একই ধরনের প্রতিবিম্ব তৈরি হয়। তোমার নিশ্চয়ই মনে আছে, উত্তল আয়নায় সমান্তরাল আলো পড়লে সেটি প্রতিফলিত হওয়ার সময় ছড়িয়ে পড়ে। অবতল লেন্সের কেসেও প্রতিসরণের পরে রশ্মিগুলো ছড়িয়ে পড়ে বা অপসারী হয়। তাই এই লেন্সকে অপসারী বা ডাইভার্জিং লেন্সও বলতে পারো। প্রতিসরিত রশ্মিগুলোকে পেছনের দিকে বাড়ালে মনে হবে সেগুলো এই বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে। একে ফোকাস বিন্দু বলে এবং লেন্সের কেন্দ্র থেকে এই ফোকাস পয়েন্টের দূরত্বটিকে ফোকাস দূরত্ব বলে। গলীয় আয়নার ক্ষেত্রে শুধু এক দিক থেকে আয়নার উপর আলো ফেলা যেত, কিন্তু লেন্সের বেলায় দুই দিক থেকেই আলো ফেলা যায়। লেন্সে সমান্তরাল আলো ফেলা হলে যেমন মনে হয় সেটি ফোকাস বিন্দু থেকে বিচ্ছুরিত হচ্ছে, অপর পাশ থেকে সমান্তরালে বের হয়ে যাবে। অবতল লেন্সে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেটি বোঝার জন্য আলোক রশ্মি অবতল লেন্সে কিভাবে প্রতিসরিত হয় সেটি আগে জানতে হবে। এজন্য তিনটি নিয়ম জানলেই চলবে। কেন্দ্র বরাবর আসা রশ্মি প্রতিসরণের পর সোজাসুজি চলে যায়। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি প্রতিসরণের পর মনে হবে যেন ফোকাস বিন্দু থেকে আসছে।
আবার কোনো আলোক রশ্মি ফোকাস বরাবর আসলে সেটি প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। চলো এই নিয়মগুলো ব্যবহার করে পেন্সিলটির প্রতিবিম্ব কেমন হবে সেটা বের করি। প্রথমেই এক্স বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল এক্সপি রশ্মি লেন্স থেকে এমনভাবে বের হবে যাতে মনে হয় এটি ফোকাস থেকে আসছে, আর কেন্দ্র বরাবর রশ্মিটি তো সোজাই চলে যাবে। এক্সটি এবং এফ এস রেখা দুটি যে বিন্দুতে ছেদ করছে সেটি এক্স এর প্রতিবিম্ব এক্স প্রাইম। আর পেন্সিলটির ওয়াই বিন্দুটি যেহেতু লেন্সের মূল অক্ষের উপরে, তাই এর প্রতিবিম্ব এই অক্ষের উপরেই থাকবে। এক্স বিন্দুর প্রতিবিম্ব এক্স প্রাইম থেকে প্রধান অক্ষের উপর লম্ব টানলেই আমরা এক্স ওয়াই পেন্সিলটির প্রতিবিম্ব এক্স প্রাইম ওয়াই প্রাইম পেয়ে যাব। একটা ব্যাপার কি খেয়াল করেছো? প্রতিবিম্বটি লেন্সের কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে তৈরি হয়েছে। এটা অবাস্তব ও সোজা এবং বস্তুর থেকে সাইজে ছোট। মনে করে দেখো, উত্তল আয়নার প্রতিবিম্বও কিন্তু এমনই ছিল। অবতল লেন্সে বস্তু লেন্সের যত কাছে আনবো বিম্বটা তত বড় হতে থাকবে। এবার ভাবো তো, পেন্সিলটিকে লেন্স থেকে যত দূরে সরাবে বিম্বটির অবস্থান বা শেপে কি চেঞ্জ হবে? হ্যাঁ, ঠিকই ধরেছ। উত্তল আয়নার মতো এই কেসেও বিম্বটি তত ছোট হবে আর ফোকাস পয়েন্টের কাছে আসতে থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। আজ আমরা লেন্সের ব্যাপারে ডিটেলস জানলাম ও অবতল লেন্সে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় তাও দেখলাম। আগামী পর্বে উত্তল লেন্সে কত রকমের বিম্ব হতে পারে তা জানবো। দেখা হবে সেই পর্বে। কি টাইপের প্রতিবিম্ব তৈরি হয় তা জেনেছ। আর আজকের পর্বে আমরা উত্তল লেন্সে বিম্ব গঠন ও লেন্সের ব্যবহার সম্পর্কে জানব। উত্তল লেন্সের প্রতিবিম্বগুলো বেশ ইন্টারেস্টিং। অবতল আয়না পড়ার সময় আমরা দেখেছিলাম বস্তু এক এক জায়গায় রাখলে বিম্ব এক এক রকম হয়। উত্তল লেন্সের বেলায়ও এরকম অনেক টাইপের অনেক শেপের ইমেজ পাবে। অবতল আয়নায় সমান্তরাল রশ্মি ফেলা হলে সেটি যেমন ফোকাস বিন্দুতে এসে মিলিত হয়, উত্তল লেন্সেও ঠিক একই ব্যাপার ঘটে। সমান্তরাল রশ্মি ফেলা হলে সেগুলোই লেন্সের ফোকাস বিন্দুতে এসে মিলে এবং তারপর আবার ছড়িয়ে যায়। একইভাবে ফোকাস বিন্দু থেকে আসা আলোকে উত্তল লেন্স সমান্তরাল রশ্মিতে পরিণত করে। লেন্সে প্রতিসরণের পর সমান্তরাল রশ্মিগুলো কাছাকাছি আসে বা কোনো বিন্দুর দিকে অভিসারী হয় বলে এই লেন্সকে অভিসারী লেন্সও বলতে পারো। তাহলে এবার ভাবো তো, উত্তল লেন্সে অনেক দূরের কোনো বস্তুর বিম্ব কোথায় তৈরি হবে? ঠিকই ধরেছ, লেন্সের ফোকাস বিন্দুতে। এরকম একটা উত্তল লেন্স তোমার হাতে দিয়ে যদি এর ফোকাস দূরত্ব বের করতে বলি, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটি বের করার জন্য তুমি একটি সাদা বোর্ডের সামনে তোমার লেন্সটি ধরে সামনে পিছনে নিতে থাকো যতক্ষণ না পর্যন্ত বোর্ডে বাইরের প্রতিবিম্বটা স্পষ্ট হয়। যখন প্রতিবিম্বটি স্পষ্ট হবে তখন লেন্স থেকে বোর্ডের দূরত্ব মেপে নাও। এটাই হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। লেন্সে আলোর প্রতিসরণের রুলসগুলো আশা করি তোমার মনে আছে। চলো এবার উত্তল লেন্সে কত টাইপের প্রতিবিম্ব তৈরি হতে পারে তা জেনে নেই। প্রথমে ধরা যাক এক্স ওয়াই পেন্সিলটিকে লেন্সটির ফোকাস দূরত্বের ভেতরে রাখা হলো। এক্স থেকে কেন্দ্র বরাবর রশ্মি প্রতিসরণের পর সোজাসুজি চলে যায় আর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটি প্রতিসরণের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে। দেখতেই পাচ্ছ লেন্সে প্রতিসরিত রশ্মি দুটি সামনে কোথাও মিলবে না, যার অর্থ বাস্তব প্রতিবিম্ব তৈরি হবার কোনো সুযোগ নেই। রেখা দুটো পেছন দিকে বাড়িয়ে দিলে যে এক্স প্রাইম বিন্দুতে গিয়ে মিলবে সেটাই হবে এক্স বিন্দুর প্রতিবিম্ব, আর ওয়াই বিন্দুর প্রতিবিম্বটি প্রধান অক্ষের ওপরেই হবে। তাই এক্স প্রাইম থেকে প্রধান অক্ষের ওপর লম্ব আঁকলেই পেন্সিলটির প্রতিবিম্বের অবস্থান পেয়ে যাবে। খেয়াল করলে দেখবে
XY বস্তুটি যতই লেন্সের কাছাকাছি আনা হবে প্রতিবিম্বটি ততই ছোট হতে থাকবে। আবার বস্তুটি যতই ফোকাস বিন্দু F এর কাছাকাছি আনা হবে প্রতিবিম্বটি ততই বড় হতে থাকবে। বস্তুটি যখন ঠিক ফোকাস বিন্দু F এর উপর আনা হবে তখন প্রতিসরিত রশ্মি দুটি সমান্তরাল হয়ে যাবে, অর্থাৎ লেন্সের সামনে, পিছনে বা কাছাকাছি কোথাও এই রশ্মি দুটি মেলার কোনো পসিবিলিটি নেই, তবে হয়তো অসীমে কোথাও মিলতে পারে। ভাবতো তখন বিম্বটির সাইজ কেমন হবে? এক্স্যাক্টলি, বিম্বটি এতটাই বিশাল হয়ে যাবে যে একে অসীম দৈর্ঘ্য বলতে পারি। খুবই ইন্টারেস্টিং, তাই না? আমরা এখন বলতে পারি যদি একটা উত্তল লেন্সের অপটিক্যাল সেন্টার এবং ফোকাস বিন্দুর মাঝখানে একটি বস্তু রাখা হয় তাহলে বস্তুটির প্রতিবিম্ব বস্তুর যে পাশে সে পাশেই তৈরি হবে। প্রতিবিম্বটি হবে অবাস্তব, সোজা এবং বড়। তুমি এখন ভাবছো এমন অবাস্তব সোজা বিম্ব তো অবতল লেন্সেও দেখেছিলাম, কিন্তু মজার ব্যাপার হলো উত্তল লেন্সে অবাস্তবের পাশাপাশি বাস্তব প্রতিবিম্বও পাওয়া যায়। উত্তল লেন্সে বাস্তব প্রতিবিম্ব পেতে হলে পেন্সিলটি ফোকাস দূরত্বের বাইরে রাখতে হবে। এবার ফোকাস দূরত্বের বাইরে বস্তু 3টি পজিশনে রেখে আমরা এর ইমেজ অ্যানালিসিস করব, ঠিক যেমনটা করেছিলাম অবতল আয়নার ক্ষেত্রে। একটি একটি করে দেখা যাক। প্রথমেই চলো পেন্সিলটি F ও 2F এর ভিতরে কোথাও রাখি। X বিন্দু থেকে অক্ষের সাথে সমান্তরাল রশ্মিটি ফোকাস বিন্দু F এর ভিতর দিয়ে যাবে। লেন্সের অপটিক্যাল সেন্টার দিয়ে অন্য একটি রশ্মি সোজা বের হয়ে আগের রশ্মির সাথে এই পয়েন্টে এসে মিলছে। তাহলে দেখতেই পাচ্ছ এই কেসে প্রতিবিম্বটি বাস্তব, উল্টো এবং সাইজে বস্তুর থেকে বেশ কিছুটা বড়। এবার চলো দেখি পেন্সিলটি ফোকাস দূরত্বের ঠিক দ্বিগুণ দূরত্বে রাখা হলে কি হয়। পেন্সিলটি এখানে রাখলে প্রতিবিম্বটির অবস্থান হবে লেন্সের কেন্দ্র থেকে ঠিক সমান দূরত্বে। প্রতিবিম্বটির সাইজও হবে এক্স্যাক্টলি বস্তুটির সমান। চলো এবার দেখে নিই বস্তুটি যদি 2F এর বাইরে রাখি তাহলে তার কি ধরনের প্রতিবিম্ব হবে এবং এই প্রতিবিম্বটি কোথায় তৈরি হবে। আগের পজিশন থেকে যতই বস্তুটা দূরে সরিয়ে নেওয়া হতে থাকে প্রতিবিম্বটি ততই ছোট হতে থাকে এবং ফোকাস বিন্দুর দিকে এগিয়ে আসতে থাকে। বস্তুটি যদি অসীম দূরত্বে সরিয়ে নেওয়া হয় তাহলে তার প্রতিবিম্বটি তৈরি হবে ঠিক ফোকাস বিন্দুতে। তাই আমরা বলতে পারি ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের বাইরে কোনো বস্তু রাখা হলে বস্তুটির প্রতিবিম্বের অবস্থান হয় F ও 2F এর মাঝখানে। প্রতিবিম্বটি হয় বাস্তব, উল্টো এবং বস্তুর থেকে আকারে ছোট। উত্তল লেন্সে বিভিন্ন পজিশনে বস্তু রাখলে বিম্ব কেমন হয় তা দেখে নিলাম। মনে আছে আগের লেসনে জেনেছিলাম অবতল লেন্স সম্পর্কে। চলো এবার দেখে নিই এসব লেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করি। উত্তল লেন্সকে আতশী কাঁচ হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া উত্তল লেন্স দিয়ে সূর্যের আলো একটি বিন্দুতে ফেলে আগুন জ্বালাতে পারো। যারা খালি চোখে কাছের বা দূরের জিনিস স্পষ্ট দেখে না তাদের উত্তল বা অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হয়। চোখের কোন টাইপের ত্রুটির প্রতিকারে কোন টাইপের লেন্স ইউজ করতে হয় তা নিয়ে আমরা এই চ্যাপ্টারের লাস্ট লেসনে ডিটেইলসে ডিসকাস করব। 1609 সালে বিজ্ঞানী গ্যালিলিও দূরের গ্রহ নক্ষত্র অবজার্ভ করার জন্য যে টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন তাতেও 2 টাইপের লেন্সই ব্যবহার করতে হয়েছিল। সেই থেকে মডার্ন টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, ক্যামেরা, লেজার, ফ্ল্যাশ লাইট সব অপটিক্যাল ইনস্ট্রুমেন্টসে এই লেন্সগুলো ব্যবহার করা হয়। আজ তাহলে এই পর্যন্তই। আজ আমরা শিখলাম উত্তল লেন্সের সামনে বিভিন্ন দূরত্বে বস্তু রাখলে তার প্রতিবিম্ব কেমন হয়। আরও জানলাম লেন্সের ব্যবহার সম্পর্কে। এরপরে আমরা লেন্সের ক্ষমতা ও চোখের ত্রুটি সম্পর্কে ডিসকাস করব। দেখা হবে সেই পর্বে। গত কয়েকটা পর্বে লেন্সের ব্যাপারে অনেক কিছুই তো জেনেছ। এই পর্বে লেন্সের ক্ষমতা ও আমাদের চোখ কিভাবে কাজ করে তা নিয়ে ডিটেলসে জানব। প্রথমেই লেন্সের ক্ষমতা দিয়ে শুরু করি। লেন্সের সবচেয়ে প্রচলিত ব্যবহার দেখা যায় চশমায়। তুমি যদি বিভিন্ন মানুষের চশমার লেন্স পরীক্ষা করে দেখো
তাহলে দেখবে কারো চশমার লেন্স উত্তল লেন্স দিয়ে তৈরি হওয়া আর কারো চশমার লেন্স তৈরি হয় অবতল লেন্স দিয়ে। আমরা লেন্সগুলোকে প্রায় সময়ই পাওয়ার দিয়ে ব্যাখ্যা করি। অনেক সময় বলি ওর চশমার পাওয়ার অনেক বেশি, কিন্তু এই পাওয়ার কথাটি দিয়ে আমরা কি বোঝানোর চেষ্টা করি? পাওয়ারের ধারণাটি এসেছে লেন্স দিয়ে বড় এবং ছোট দেখার ব্যাপারটি থেকে। দুটি উত্তল লেন্স দিয়ে যদি একটি জিনিসকে লেন্সের কাছাকাছি একই দূরত্বে রেখে দেখি, তাহলে ওই বস্তুটি যে লেন্সে বড় দেখায় আমরা বলি সেই লেন্সের পাওয়ার বেশি। খেয়াল করেছো, যে লেন্সের ফোকাস দূরত্ব যত কম সেই লেন্সে জিনিসটিকে তত বড় দেখাবে। তাই আমরা বলতে পারি লেন্সের পাওয়ার পি ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক, আর পি কে ডিফাইন করা হয়েছে এক্স্যাক্ট এফ এর ইনভার্স হিসেবে। ফোকাস দূরত্বকে মিটার এককে নিলে পাওয়ার ডায়োপ্টার এককে পাবো। অর্থাৎ তোমার পরিচিত কারো চশমার পাওয়ার যদি হয় 1.5, তাহলে তার চশমার লেন্সের ফোকাস দূরত্ব হবে 0.67 মিটার। পাওয়ারের কনসেপ্টটি শুধু উত্তল লেন্সের জন্য তা কিন্তু নয়। অবতল লেন্সের বস্তুকে কতটা ছোট দেখাবে তা বোঝা যায় এর পাওয়ার থেকে। কোনো অবতল লেন্সে বস্তু যত ছোট দেখাবে বুঝতে হবে তার পাওয়ার তত বেশি। পাওয়ার যে শুধুমাত্র একটি ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করি তা কিন্তু না। তুমি হয়তো শুনেছো কারো চশমার পাওয়ার পজিটিভ আবার কারোর নেগেটিভ। এর মানে কি? উত্তল লেন্সে আলোর রশ্মিগুলো কোনো বিন্দুতে অভিসারী হয়, তাই ফোকাস দূরত্বটি বাস্তব, সো পাওয়ার পজিটিভ। অবতল লেন্সের বেলায় আলোক রশ্মিগুলো অপসারী হয়, ফোকাস দূরত্ব কোনো রিয়েল ডিস্টেন্স না হয় এর পাওয়ার হবে নেগেটিভ। আর লেন্সের ক্ষমতা বলতে আমরা লেন্সের এই অভিসারী বা অপসারী ক্ষমতাকেই বুঝি। লেন্সে আলোর প্রতিসরণের ব্যাপারে তো অনেক জানলাম, চলো এবার জেনে নিই আমরা চোখ দিয়ে আলো কিভাবে দেখি। কোনো লাইট সোর্স থেকে আলো ডিরেক্টলি বা কোনো বস্তু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলে আমরা তা দেখতে পাই। কিন্তু এই চোখের ভিতরে কি আছে যার কারণে আমরা দেখতে পাই? আমাদের চোখ অনেকটা গোলাকার বলের মতো, এজন্য একে বলে অক্ষিগোলক। আর বাইরে থেকে আলো আসলে প্রথমেই সেটা চোখের যে স্বচ্ছ লেয়ার ভেদ করে যায় সেটাই কর্নিয়া। এটা চোখের একটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে, আর কর্নিয়ার ভিতর দিয়ে যাওয়ার সময় লাইট বেঁকে যায়। চোখের ভেতর আলো এখানেই ম্যাক্সিমাম বাকি। চোখের ভেতর আলোর পরিমাণ বাড়ানো কমানোর জন্য আছে আইরিস। আমরা অনেক সময় বলি না ওর চোখ নীল, এর মানে তার চোখের আইরিস নীল রঙের। আর আইরিসের মাঝখানে এই ছোট ফাঁকাটুকু খেয়াল করেছো? এটা হচ্ছে চোখের মণি বা পিউপেল। আইরিস অনেকটা ক্যামেরার শাটারের মতো কাজ করে, পিউপেলের মধ্যে দিয়ে কতটা লাইট যাবে তা কন্ট্রোল করে। চোখের উপর টর্চ লাইটের আলো ফেললে দেখবে আইরিস চমৎকারভাবে পিউপলটাকে ছোট করে ফেলে, যাতে খুব বেশি লাইট রেজ ভিতরে ঢুকতে না পারে। এবার ভাবো তো, লাইট সরিয়ে নিলে কি হবে? হ্যাঁ, ঠিকই ধরেছ, পিউপলটা আবার বড় হয়ে যাবে। খেয়াল করেছো, আমাদের চোখের ভিতরেও একটি লেন্স আছে। এটি একটি বায়োলজিক্যাল উত্তল লেন্স। পিউপলের ভেতর থেকে আলো এসে এই লেন্সেই পড়ে। বুঝতেই পারছো, এই লেন্সের কাজ হলো লাইটকে এক পয়েন্টে ফোকাস করা। আর স্বাভাবিক চোখে এই ফোকাস পয়েন্ট চোখের ভিতরে যে আবরণের উপরে থাকে সেটি রেটিনা। আর চোখের ভিতরের স্পেসটাও কিন্তু এমটি না, এটা অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমারের মতো লিকুইডে ভর্তি। তাহলে আমরা দেখে ফেললাম আমাদের চোখের মধ্যে কি কি পার্টস আছে এবং তাদের কাজ কি। লেন্স কিভাবে কাজ করে তা তো অলরেডি শিখেছো। মনে আছে উত্তল লেন্স ফোকাসের বাইরের বস্তুর উল্টো প্রতিবিম্ব তৈরি করে? কিন্তু আমরা তো সবকিছু উল্টো দেখি না, সোজাই দেখি। কারণ দেখার অনুভূতিটি চোখ থেকে আসে না, সেটি আসে মস্তিষ্ক থেকে। রেটিনার উপর আলো পড়লে স্নায়ুর সাথে সংযুক্ত সংবেদী ছোট ছোট কোষগুলো সেই আলো গ্রহণ করে তাকে ইলেকট্রিক সিগন্যালে পরিণত করে। স্নায়ু এই ইলেকট্রিক সিগন্যালকে ইনস্ট্যান্ট অপটিক নার্ভের মাধ্যমে ব্রেইনে পাঠায়। ব্রেইন রেটিনায় তৈরি হওয়া উল্টো প্রতিবিম্বকে সোজা করে নেয় বলে আমরা বস্তুটি যেরকম থাকে সেরকমই দেখি। একটু আগে রেটিনাতে থাকা যে সেন্সিটিভ কোষগুলোর ব্যাপারে জানলে, সেগুলো কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট।
এই কোষগুলো দুই ধরনের, এদের বলে রড ও কোন। রড কোষগুলো খুবই সেন্সিটিভ, এগুলো খুব অল্প আলোতে কাজ করতে পারলেও কালার ডিটেক্ট করতে পারে না। সেজন্য জ্যোৎস্নার মৃদু আলোতে আবছাভাবে সবকিছু দেখলেও রংগুলো বুঝবে না। যদি আলোর তীব্রতা বেশি হয় তখন চোখের রেটিনার কোণগুলো কাজ করতে পারে, এগুলো কালার সেন্সিটিভ, তাই উজ্জ্বল আলোতে সবকিছুর রং ঠিকঠাক দেখে। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, রেটিনার যে অংশে অপটিক নার্ভ সংযুক্ত থাকে সেখানে কোনো রড বা কোন সেলস না থাকায় সেই অংশটি দেখার অনুভূতি তৈরি করে না, তাই এটাকে বলে ব্লাইন্ড স্পট। চলো চোখের ব্লাইন্ড স্পটটাকে এখনই খুঁজে বের করে ফেলি। বাম চোখ বন্ধ করে ডান চোখ দিয়ে স্ক্রিনের প্লাস সাইনটির দিকে তাকিয়ে মাথাটা স্ক্রিনের দিকে আনতে থাকো। দেখবে হঠাৎ কালো সার্কেলটা উধাও হয়ে গেছে। ইন্টারেস্টিং, তাই না? যখন কালো বৃত্তটির প্রতিবিম্ব ঠিক অপটিক নার্ভের সংযোগ স্থলে অর্থাৎ ব্লাইন্ড স্পটে পড়বে তখন সেটি অদৃশ্য হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। আজ আমরা শিখলাম লেন্সের ক্ষমতা ও আমাদের চোখ কিভাবে কাজ করে সেই সম্পর্কে। আগামী পর্বে চোখের উপযোজন, ত্রুটি ও প্রতিকার সম্পর্কে জানব। গত পর্বে চোখ কিভাবে কাজ করে সেই সম্পর্কে ধারণা পেয়েছো। এই পর্বে চোখ নিয়ে আরো ডিসকাস করব, জানবো চোখে কত টাইপের ডিফেক্ট হতে পারে ও তার প্রতিকার সম্পর্কে। মানুষের চোখ খুবই ইন্টারেস্টিং। আমাদের দুটি চোখই সামনে, পাখিদের মতো দুপাশে নয়। তবে প্যাঁচার কথা আলাদা, প্যাঁচার চোখ মানুষের মতো সামনে। দুটি চোখই সামনে থাকার কারণে আমরা একই বস্তুর একই সাথে দুই চোখে দুটি প্রতিবিম্ব দেখি। আমাদের মস্তিষ্ক এই দুটি প্রতিবিম্বকে অ্যানালিসিস করে আমাদেরকে দূরত্বের অনুভূতি দেয়, তাই চারপাশের ত্রিমাত্রিক জগৎটাকে সেভাবেই আমরা এক্সপিরিয়েন্স করি। এই কারণে আমাদের ভিশনকে বলা হয় বাইনোকুলার ভিশন। এক চোখ দিয়ে দেখলে বস্তুর অবস্থান, দূরত্ব এসব আমরা ঠিকমতো বুঝি না। এটা টেস্ট করার জন্য এক চোখ বন্ধ করে শুয়ে সুতা ঢুকানোর চেষ্টা করে দেখবে সেটা কত কঠিন। আবার কোনো কিছু চোখের সামনে থেকে সরে যাওয়ার সাথে সাথে তা দেখার অনুভূতি চলে যায় না, কিছুক্ষণ থেকে যায়। এই সময়কে দর্শনানুভূতির স্থায়িত্ব কাল বলে। এই ডিলের কারণেই শিখর লেসনগুলোকে কন্টিনিউয়াস ভিডিও হিসেবে দেখার অনুভূতি পাও। আমাদের চোখ দিয়ে তো আমরা দূরের কাছের সবকিছুই দেখতে পাই। কিভাবে চোখ সব দূরত্বের সবকিছুই দেখতে পারে তা বোঝার জন্য চোখের উপযোজন সম্পর্কে জানতে হবে। চোখের সামনে কোনো বস্তু থাকলে ওই বস্তু থেকে আসা আলো কর্নিয়া আর লেন্সের মাধ্যমে পাস করে তার প্রতিবিম্ব রেটিনায় পড়ে, তখন ওই বস্তু তুমি দেখতে পাও। উত্তল লেন্সে বিভিন্ন পজিশনে বস্তু রাখলে প্রতিবিম্ব যে বিভিন্ন জায়গায় তৈরি হয় তা তো জানোই। কিন্তু চোখ দিয়ে কোনো কিছু দেখার জন্য প্রতিবিম্ব অবশ্যই রেটিনার উপরেই থাকতে হবে। রেটিনা থেকে সামনে বা রেটিনার পিছনে কোথাও প্রতিবিম্ব তৈরি হলে আমরা তা স্পষ্ট দেখব না। তাহলে এবার ভাবো তো, আমাদের চোখের লেন্স কিভাবে বস্তু যেখানেই থাকুক না কেন বিম্ব ঠিক রেটিনার উপরেই তৈরি করে। এই জন্য আমাদের চোখের লেন্সের সাথে এই বিশেষ মাংসপেশি লাগানো থাকে এবং এই পেশি লেন্সটাকে টেনে সরু করে ফোকাস দৈর্ঘ্য বাড়াতে পারে, আবার ঠেলে পুরু করে ফোকাস দৈর্ঘ্য কমাতে পারে। সো রেটিনার উপর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করার জন্য লেন্সটি সবসময়ই তার ফোকাস দৈর্ঘ্য বাড়িয়ে কিংবা কমিয়ে যাচ্ছে। তবে আমাদের চোখের লেন্স একই সাথে সব দূরত্বের অবজেক্ট রেটিনায় ফোকাস করতে পারে না। যে কোনো দূরত্বের অবজেক্ট দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দূরত্ব কন্ট্রোল করার এই ক্ষমতাকে চোখের উপযোজন বলে। তুমি এখনই এটা টেস্ট করে দেখতে পারো। চোখের সামনে একটি আঙ্গুল রেখে একই সাথে এই আঙ্গুলটি এবং দূরের কিছু দেখার চেষ্টা করো। যখন আঙ্গুলটি স্পষ্ট করে দেখবে তখন দূরের সবকিছু ঝাপসা দেখাবে, আবার দূরের জিনিস যখন স্পষ্ট দেখবে তখন আঙ্গুলটি ঝাপসা দেখাবে। কোনো কিছু ভালো করে দেখার জন্য তুমি নিশ্চয়ই সেটিকে চোখের কাছে নিয়ে আসো, তবে খুব বেশি কাছে আনলে আবার তা স্পষ্ট দেখতে পারবে না।
সবচেয়ে কাছে যে দূরত্ব পর্যন্ত লক্ষ্য বস্তুকে খালি চোখে স্পষ্ট দেখা যায় তাকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলে। এই দূরত্ব মানুষের বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। শিশুদের বেলায় এই দূরত্ব 5 সেন্টিমিটারের কাছাকাছি এবং একজন স্বাভাবিক বয়স্ক লোকের জন্য এই দূরত্ব 25 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। সবচেয়ে বেশি যে দূরত্বে কোনো বস্তু থাকলে সেটি স্পষ্ট দেখা যায় সেটাকে চোখের দূরবিন্দু বলে। স্বাভাবিক চোখের জন্য দূরবিন্দু অসীম, যে কারণে আমরা কয়েক আলোকবর্ষ দূরের নক্ষত্রও স্পষ্ট দেখতে পাই। আমরা জানি সুস্থ স্বাভাবিক চোখ নিকট বিন্দু থেকে শুরু করে অসীম দূরত্ব পর্যন্ত সবকিছুই স্পষ্ট দেখতে পারে। এটাই চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি। খালি চোখে এই রেঞ্জের ভিতরে কিছু দেখতে ঝামেলা হলে তাকে চোখের দৃষ্টির ত্রুটি বলা হয়। এমন অনেক ধরনের ত্রুটি থাকলেও আমরা প্রধান দুটি ত্রুটি নিয়ে ডিসকাস করব। সেই দুটি হচ্ছে হ্রস্বদৃষ্টি ও দীর্ঘদৃষ্টি। যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তখন চোখের এই ত্রুটিকে হ্রস্বদৃষ্টি বলে। এরূপ চোখের দূর বিন্দুটি অসীম দূরত্বে না হয়ে কাছে থাকে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব থেকে আরো কাছে আনলে আরো বেশি স্পষ্ট দেখায়। মেইনলি দুটি কারণে এই ত্রুটি হয়। একটি হলো চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে, আবার কোনো কারণে অক্ষিগোলক পাশে প্রসারিত হলেও এই ত্রুটি হয়। হ্রস্বদৃষ্টি হলে কাছের সবকিছুর প্রতিবিম্ব ঠিকঠাক রেটিনায় তৈরি হলেও দূরের বস্তু থেকে আসা আলোক রশ্মি চোখের লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি না করে একটু সামনে প্রতিবিম্ব তৈরি করে, ফলে চোখ বস্তুটি স্পষ্টভাবে দেখতে পায় না। দূরের জিনিস স্পষ্ট দেখতে হলে এমন একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে, কারণ চশমার এই লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীত। অনেক দূরের বস্তু থেকে আসা সমান্তরাল আলোক রশ্মি চশমার অবতল লেন্সের মধ্যে দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজন মতো অপসারিত হয়। এই অপসারিত রশ্মিগুলো চোখের লেন্সে প্রতিসরিত হয়ে ঠিক রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে। যখন কোনো চোখ দূরের বস্তু ঠিকই দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না, তখন এই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলে। সাধারণত বয়স্কদের মধ্যে এই ত্রুটি বেশি দেখা যায়। এবার ভাবো তো, দীর্ঘদৃষ্টির কারণ কি? হ্যাঁ, ঠিকই ধরেছ। চোখের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে বা ফোকাস দূরত্ব বেড়ে গেলে, আবার কোনো কারণে অক্ষিগোলকের ভিতরের ডিস্টেন্স কমে গেলেও এই ত্রুটি হতে পারে। দীর্ঘদৃষ্টি হলে অনেক দূরের জিনিসের প্রতিবিম্ব রেটিনাতে তৈরি হলেও কাছাকাছি বিন্দু থেকে আসা আলোক রশ্মি চোখের প্রতিসরণের পর রেটিনার পেছনে মিলিত হয়, ফলে চোখ কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না। এই ত্রুটি দূর করার জন্য একটি উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে, ফলে কাছাকাছি বিন্দু থেকে আসা আলোক রশ্মি চশমার লেন্সে এবং চোখের লেন্সে পরপর দুইবার অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনার উপর পড়বে। তাহলে আজ এই পর্যন্তই। আজ আমরা শিখলাম চোখের উপযোজন, চোখের বিভিন্ন ত্রুটি ও তার প্রতিকার সম্পর্কে। এটাই এই চ্যাপ্টারের লাস্ট লেসন। অধ্যায়ের প্রবলেম সলভিং ভিডিওতে আবার দেখা হবে।